Bismillahirrahmanirrahim. Institute of Diploma Engineers কর্তৃক আজকের আয়োজিত দক্ষ জনশক্তির উপর আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ট্রাফিকের আজকে যে অবস্থা, আমি প্রায় 8 মাইল হেঁটে আসছি এখানে। আমার গাড়ি এখনো বোধহয় আসছে কিনা আমি জানি না। এখানে এই অবস্থার মধ্যে অনেকেই দেরিতে আসছে, তো এই জন্য হয়তো আমাদের টাইমিংটা এমন হয়ে গেছে, আমাকে একটু আর্জেন্ট একটা সবাই যেতে হচ্ছে। আমি তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি প্রথমে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানাচ্ছি, একেবারে বাংলাদেশের যেই বিষয়টা এখন আজকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই দক্ষ জনশক্তি ব্যতীত, বক্তারা সবাই বলেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যিনি মূল প্রবন্ধটা পাঠ করেছেন, উনি বিস্তারিত অনেক কিছু বলেছেন ওখানে। সঠিকভাবেই আজকের এই আলোচনা সবার গুরুত্বটা এইখানে, যে আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, আজকে যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেটার বহু কিছু নির্ভর করছে আমাদের যে জনশক্তি আছে, এটাকে আমরা রিসোর্সে পরিণত করতে পারবো কিনা, সম্পদে পরিণত করতে পারবো কিনা। কারণ বাংলাদেশের উন্নয়নের, আগামীর উন্নয়নের মূল শক্তি হবে আমাদের হিউম্যান রিসোর্স, জনগণের। এটাকে আমরা রিসোর্সের, আমরা সম্পদে পরিণত করতে হবে, এই কারণে যে এর বাইরে গিয়ে আপনি যতই বড় বড় আপনি নীতিমালা প্রণয়ন করেন, প্রকল্প প্রণয়ন করেন, এটাকে কিন্তু সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না পরিষ্কারভাবে। এবং এইটাকে আপনাকে বাস্তবায়ন করতে হলে প্রযুক্তি ব্যতীত সেটাও করা সম্ভব হবে না। এই জন্য যে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, এবং তার সাথে আমি যুক্ত করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রযুক্তির সাথে এখন যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুতরাং যে জায়গায় বিশ্ব চলে গেছে এখন, আপনাকে যদি সে জায়গায় পৌঁছতে হয়, আমাদেরকে প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হবে। এবং প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হলে আগামী যে সরকার আসবে, আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কারভাবে, আমাদের 1 কোটি লোকের যে চাকরির কথা আমরা বলছি 18 মাসে, এটা অনেকেই আমাকে, নুরো বলল, এটা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম। 18 মাসে 1 কোটি লোকের চাকরি, এটা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম, সঠিকভাবে বলেছে। আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছি, আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলছি, উই আর অ্যাম্বিশাস, we are ambitious and we have to be ambitious. বাংলাদেশকে যদি আজকে এখান থেকে তুলে আনতে হয়, আপনাকে অ্যাম্বিশাস নেতৃত্ব দিতে হবে, আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। যেই জাতির উচ্চাকাঙ্ক্ষা থাকবে না, সেই জাতি নিজেকে গড়ে তুলতে পারে না, ওইখানে পৌঁছতে পারে না। আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। এবং আপনারা বলবেন, তাহলে 1 কোটি লোকের চাকরি হবেটা কিভাবে? আমরা তো 1 কোটি লোকের চাকরি যে হবে, এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করি নাই। এটা যে বাস্তবায়নের জন্য যে সবকিছু হোমওয়ার্ক করে আমরা কথাটা বলেছি, এটার উপর পুরোপুরি হোমওয়ার্ক করেছি আমরা, এবং এই হোমওয়ার্কটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। এটার সাথে জড়িত বিশ্বের অনেক এক্সপার্ট জড়িত। আমরা যে 1 কোটি লোকের চাকরির কথা বলেছি, আমরা এইটার উপর গত 6 মাস ধরে কাজ করেছি, এবং কাজ সমাপ্তির দিকে যখন শেষ হবে আমি আপনাদের সামনে তুলে ধরব। এখানে একেবারে কৃষি খাত থেকে শুরু করে
কুটির শিল্পের খাত থেকে শুরু করে আইটি রিলেটেড বিজনেসের খাত থেকে শুরু করে আত্মকর্মসংস্থান থেকে শুরু করে বিদেশে কর্মসংস্থান শুরু করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল কত হবে, সার্ভিস সেক্টরে কত হবে, কোন সেক্টরে কত হবে, এবং এর জন্য কি কি করতে হবে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কত বিনিয়োগ করতে হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা তো আর শেখ হাসিনার মতো ওই মেগা প্রজেক্ট করতে যাব না, আমরা বিনিয়োগ করব এই জায়গায়। 1 কোটি লোকের চাকরির জন্য বিনিয়োগ করব আমরা, এবং এই বিনিয়োগের জন্য বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলকে আমরা এখানে সম্পৃক্ত করব। ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক আমরা উন্নয়ন করব না। আমাদের উন্নয়ন চলে যাবে গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের কাছে। আপনার বাংলাদেশের কুটির শিল্পে যুগের পর যুগ এই লোকগুলো মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তাদের যে পণ্যগুলো আছে সে একইভাবে পণ্য বানাচ্ছে। আমরা কিন্তু এদের জন্য কোনো বিনিয়োগ করি নাই। আমাদের অর্থনৈতিক মডেলটা ছিল সবসময় ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কিছু সার্ভিস সেক্টর, কিন্তু এরা যে অর্থনীতির অংশ বাংলাদেশের, সেখানে আমরা বিনিয়োগ করি নাই। আপনি চিন্তা করেন, আমি একটা এক্সাম্পল দিই, একটা তাঁতি অথবা একটা কামার এরা যে প্রোডাক্টগুলো করে যুগের পর পর একেবারে তাদের মানে এক জেনারেশন টু এক জেনারেশন, এগুলোর কোনো বিশেষ পরিবর্তন আমরা করিনি, কোনো ভ্যালু এডিশন করতে পারি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত পণ্য গ্রামে গঞ্জে সারা দেশে যারা করে তাদেরকে আমরা প্রথমে ইনপুট, তাদের যে কাঁচামাল, সেই কাঁচামালের সমর্থন দেব। তাদের ঋণের সমস্যা থাকলে ঋণের সমাধান দেব। তাদের ডিজাইনিং এর দরকার। এই লোকগুলো তো সাধারণ মানুষ, ওরা ডিজাইনিং বুঝে না, ওই বাপদাদা যা করছে তাই বানিয়ে দিতেছে। এখানে ডিজাইন করে তার একটা পটারি আপনি 50 টাকা বিক্রি করলে ডিজাইন করে স্কিল ডেভেলপমেন্ট করে যদি করেন, ওই 50 টাকাটা 500 টাকা হয়ে যাবে সিম্পলি। এবং আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেব, আমরা তাদেরকে ব্র্যান্ডিং করে দেব, আমরা তাদেরকে অনলাইন ইবে, অ্যামাজন, আলিবাবাই অনলাইন যাতে বিক্রি করতে পারে তাই ফ্যাসিলিটেশন করে দেব। দিস ইজ এন ইনভেস্টমেন্ট, এখানে একটা বিনিয়োগের ব্যাপার আছে। তারপরে দেখবেন সে 500 টাকার যে পণ্য এখন 5000 টাকায় আন্তর্জাতিক বাজারে অনলাইনে বিক্রি করতেছে। এটা হচ্ছে, তো আমি তো কিছু আবিষ্কার করতেছি না। ওই আমাদের পাশে থাইল্যান্ডে 1 ভিলেজ 1 প্রোডাক্ট, একটা গ্রামে একটা প্রোডাক্ট করছে। সবাই গ্রামে বসে বসে বাড়িতে কাজ করছে, অনলাইনে বিক্রি করছে আন্তর্জাতিক পর্যায়ে মানের পণ্য। তাদেরকে আপনি সাপোর্ট, তো আমরা ডিজাইনিং সাপোর্ট দিই নেই কোনোদিন, আমরা কোনোদিন তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সুযোগ দিয়ে নাই, যে স্কিলের কথা বলা হচ্ছে। আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে নাই, আমরা তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য কোনো সাপোর্ট দিয়ে নাই। এই জায়গায় আমরা বিনিয়োগ করতে যাচ্ছি। আইটি রিলেটেড যে প্রযুক্তি নির্ভর যে ব্যবসাগুলো আছে, এই ব্যবসাগুলো আমাদেরকে করতে হলে প্রযুক্তি নির্ভর যে ব্যবসার কথা বলছি, আইটি রিলেটেড ব্যবসা। ধরেন বাংলাদেশে আমরা এখনো কল সেন্টার করতে পারিনি, আমরা ডেটা সেন্টার করতে পারি নাই। অথচ বাংলাদেশের এই যে মেট্রিক, আইএ, বিএ যে পাস ছেলে মেয়েগুলোর কথা বলছে, এদের কেন চাকরি হচ্ছে না? এরা প্রযুক্তি নির্ভর কিছু শিখে নাই, প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয় নাই। এদের জন্য আমরা যেটা করব, এদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার ডেভেলপ করতে যাচ্ছি। আমরা কিন্তু এখানে কিন্তু কোনো বিল্ডিং করব না, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে, বিল্ডিং আছে আর কি, আর কিছু নাই। আমরা এগুলোকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই, পরিপূর্ণভাবে। আমরা যদি আমাদের এই ছেলে মেয়েগুলো মেট্রিক, আইএ, বিএ, এমএ পাস, এদেরকে যদি আমরা খালি আইটি লিটারেট করতে পারি, স্কিল ডেভেলপমেন্ট শেখাতে পারি, এবং আপনার 6 মাস 1 বছরের ট্রেনিং এর পরে এরা সবাই কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে, ডেটা সেন্টারে কাজ করতে পারবে, অনলাইন বিজনেস করতে পারবে। কেউ গ্রামগঞ্জ থেকে শহরে এসে মাইগ্রেশনের দরকার নাই, কারণ এখানে শহরে আসার দরকার নাই। আপনি আপনার বাড়িতে বসে, এখন আপনারা জানেন
বাংলাদেশের 2 লক্ষের মতো আমাদের ছেলে মেয়েরা আপনার ইয়ে করছে, কি বলে, ওই ফ্রিল্যান্সিং করতেছে। এদেরকে তো আমরা কোনোদিন মনিটাইজ করতে পারি না, এদেরকে কোনোদিন আমরা পলিসি দিই না, এদেরকে কোনোদিন আমরা সাপোর্ট দিই না। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে পেমেন্টের যে প্রবলেম, এরা সবগুলো পেমেন্ট আনে সব ইলিগেলি, এদের মনিটাইজ করতে পারি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পেপ্যাল দিয়ে দেবো, পেপ্যাল দিয়ে খুলে দেবো অল দ্য পেমেন্ট। এবং পেমেন্ট গেট খালি পেপ্যাল না, 2-3টা যত পেমেন্ট গেট আছে সব খুলে দেবো। আসবে ফরেন কারেন্সি, যাবে আবার। আপনি ওয়ান ওয়ে কোনো ব্যবসা হয় না দুনিয়াতে। বাংলাদেশে এখন আইন কানুন সব ওয়ান ওয়ে, আপনি আনতে পারবেন আর বের করতে পারবেন না। এই জন্য কেউ টাকা আনতে চায় না, এই জন্য 2 নম্বরই করে আপনার ওই হুন্ডির মাধ্যমে করে। কেন আপনি এগুলো রেগুলেট করে দেন, ডিরেগুলেট করে দেন। আমরা তো সিরিয়াস ডিরেগুলেশনে যাব, আমরা লিবারালাইজেশনে যাব, যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারে। যেই দেশে যত বেশি রেগুলেশন বাড়বে সেইখানে তত বেশি করাপশন। করাপশন হয় কি করে? আপনি যত বাধা বিপত্তি সৃষ্টি করবেন তত বেশি করাপশন বাড়বে। কারণ এইটার সুযোগ নেয় দুর্নীতিবাজরা। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা নেই, দুর্নীতিবাদ ব্যবসায়ী নেই। আরেকটা বিষয় প্রযুক্তির কথা আমি বলছি আপনাদের, যে আমাদের এই যে একটা ইয়ে করতে, আপনার রেস্টুরেন্ট করতে 19টা পারমিশন লাগে। ক্যান ইউ ইমাজিন? একটা রেস্টুরেন্ট করতে 19টা পারমিশন লাগে। আমার কথা হচ্ছে এগুলো তো আপনাকে তুলে দিতে হবে। বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন করবেন নাকি সরকারকে ক্ষমতায়ন করবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন করা, সরকারকে ক্ষমতায়ন করা। আপনাকে ইজি করতে হবে জনগণের লাইফ। আর দুর্নীতি বন্ধ করতে হলে প্রযুক্তি একটা বড় বিষয় এখানে। আপনি যদি অনলাইন প্রত্যেক কিছু আপনার বাড়িতে বসে করতে পারেন, সরকারি অফিসে যত কম যাইতে হয়, ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাইতে পারেন, তত দুর্নীতি কমে যাবে। আপনার যাওয়ার দরকার নেই। দুনিয়ার কোন দেশে বিল দেওয়ার জন্য, আপনার লাইসেন্সিং এর জন্য কেউ কোথাও যায় না, অনলাইনে এগুলো হয়ে যায়। একটা কোম্পানির রেজিস্ট্রেশন অনলাইনে হয়ে যায়, বাড়িতে বসে হয়ে যায়। এই জন্য আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমায় আনবো। আমরা প্রযুক্তি নির্ভর ই-গভর্নেন্সের মাধ্যমে আপনারা যাতে বাড়িতে বসে আপনাদের কাজগুলো করতে পারেন। সরকারের অফিসে যত কম যাবেন অত দুর্নীতি কম হবে। মানুষের জীবনের সময়ের দাম আছে। ঘন্টার পর ঘন্টা সরকারি অফিসে বসে থাকার জন্য কেউ দুনিয়াতে আসে না। দুনিয়াতে আসে সবাই তার নিজের কাজ করার জন্য। সুতরাং আমরা প্রযুক্তির মাধ্যমে এটা পরিপূর্ণভাবে এই জিনিসগুলো করে দেব। এমনকি ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি বাড়িতে বসে আপনার সমস্ত যেগুলো আছে রেগুলেশন ওভারকাম করতে হবে, অনলাইনে করবেন। কেন আমি সরকারি অফিসে যেতে হবে? বিদেশে তো অনলাইনে আপনার পাসপোর্ট পর্যন্ত রিনিউয়াল হয়ে যায়। আপনি অনলাইন ফিল আপ করলেন, আপনার বাড়িতে পাসপোর্টটা আবার চলে আসছে, যেতে হয় না তো কোথাও। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতির বন্ধের একটা বড় উপায় আছে এখানে। এই বিদেশিরা যারা বিনিয়োগ করতে আসে, 6 মাস লাগে তার এই পারমিশন নিতে, এই অফিস সেই অফিস ঘুরতে। বলে ভাই এই দেশে ব্যবসা করা যাবে না, এটা কোনো ব্যবসা করার দেশ না। যে দেশে 6 মাস লাগে এতগুলো পারমিশন নিয়ে আমার ব্যবসা করতে, আমার তো টাইম নেই। এই জন্য আমরা বলছি তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি বাংলাদেশে যদি বিনিয়োগের সিদ্ধান্ত নাও, আমরা তোমাকে একটা ক্যাপ্টেন দিয়ে দেব। ওই বিডা আছে না, বিডাতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এভরি ইনভেস্টার প্রত্যেককে আমরা একটা ক্যাপ্টেন্সি দেবো। ক্যাপ্টেনের কাজ হচ্ছে ওর কাজগুলো করে দেওয়া, ওই বিনিয়োগকারী কোথাও যাওয়ার দরকার নেই। এবং টাইম ফ্রেমের মধ্যে 1-1.5 মাসের মধ্যে ক্লোজ করতে হবে। প্রত্যেক দিন যে ক্যাপ্টেন থাকবে সে অনলাইনে আপডেট দেবে যে আজকে তার প্রজেক্ট কতটুকু গেছে। সে আমেরিকা ইউরোপে বসে খালি তার মনিটরিং দেখবে তার প্রজেক্ট কতটুকু গেছে। সে বাংলাদেশে আসারও দরকার নেই, তার সব কাজ তার ক্যাপ্টেন করে দেবে, সে খালি মনিটরিং দেখবে যে তার প্রগ্রেসটা কত। সুতরাং প্রযুক্তিকে যদি যত বেশি আমরা ব্যবহার করতে পারি সর্বক্ষেত্রে, দেশ পরিচালনায়, বিনিয়োগের জন্য, আপনার ব্যক্তিগত আমাদের যে নাগরিকদের কাজগুলো আছে, ব্যবসা বাণিজ্যের জন্য,
একটা বিশাল পরিবর্তন এখানে ঘটবে। সুতরাং 1 কোটি চাকরির যে বিষয়টা আমি বলছি, এই খালি আইটি রিলেটেড বিজনেসে লক্ষ 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 আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারে, লক্ষ লক্ষ রীতিমতো আমি বলতেছি, এর কোনো সমস্যা নেই এখানে। আমাদের পাশের দেশেই তো হচ্ছে, আমাদের পাশের দেশ ভারতে ওদের ওয়ান অফ দ্য বিগেস্ট এমপ্লয়ার হচ্ছে এখন আইটি রিলেটেড সব কাজ করবো। প্রত্যেক জায়গায় যাবেন আপনি, কল সেন্টার আছে, ওই কল সেন্টারে আমাদের ওদের ছেলেমেয়েরা কাজ করতেছে। এই যে শিক্ষিত মেট্রিক IBA পাসগুলো যাদের চাকরি নাই, এখানে তো বিশাল বড় চাকরির সৃষ্টি হবে। আরেকটা হচ্ছে আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। যেই অর্থনৈতিক মডেল, এটা বলেছেন আপনি প্রেজেন্টেশনে, আমার অর্থনৈতিক মডেল চেঞ্জ করতে হবে। আমার অর্থনীতিতে বাংলাদেশের উন্নয়নের সফল প্রত্যেকটি জনগণের কাছে যেতে হবে। একটা পৃষ্ঠপোষকতার ভিত্তিতে যে অর্থনীতি আমরা দেখেছি বিগত দিনে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার উন্নয়নের সুফল যদি বাংলাদেশের জনগণের কাছে না যায়, সেই অর্থনৈতিক উন্নয়নের 7% 8% গ্রোথের কথা বলতে কোনো লাভ নেই। এটার বেনিফিট যাচ্ছে একটা গ্রুপের কাছে, একটা গোষ্ঠীর কাছে। এই জন্য আমরা বলছি আমাদের অর্থনীতিতে কোথায় কোথায় আমরা বিনিয়োগ করব। এই যে আমি বলছি আমাদের অনলাইনে যারা যারা এই আইটি রিলেটেড ব্যবসা করব, সেখানে আমরা বিনিয়োগ করব। আমাকে রোবাস্ট একটা ইন্টারনেট সিস্টেম করতে হবে, পাওয়ার সাপ্লাই দিতে হবে, এবং তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য করতে হবে। এই জন্য আমরা বলছি শিক্ষা খাতে বিএনপি যেটা বলেছে, আপনি তো 1%-এর কথা বলছেন, শিক্ষা খাতে বিনিয়োগে, স্বাস্থ্য খাতে বিনিয়োগে, এই দুই জায়গায় জিডিপির আপ টু 5% বিনিয়োগের আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা বহু আগে ডিক্লেয়ার করেছি, 8 বছর আগে বলেছি আপ টু 5% অফ জিডিপি শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে। অনেকে বলছেন এটা কি একটু অ্যাম্বিশাস হয়ে গেল না? ইয়েস, অ্যাম্বিশাস তো বটেই। অ্যাম্বিশাস না হলে তো আপনি এগুলো করবেন কি করে? আপনি যদি ছোট চিন্তা করেন, আপনি বড় কাজ করবেন কি করে? চিন্তাটা তো বড় করতে হবে। চিন্তা বড় করেন, চিন্তার সাথে সাথে প্রোগ্রামগুলো করে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি যে কথাগুলো বলছি এগুলোর উপর আমরা হোমওয়ার্ক করে, আমরা যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় বসার সুযোগ দেয়, আমরা যাতে ডে 1 থেকে ডিসিশন দিতে পারি, আমাদের সব হোমওয়ার্ক আমরা করছি। স্বাস্থ্যের বেলায় আপনার প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেক বড় সিদ্ধান্ত আমি জানি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে আমরা দেব। আমাদের শিক্ষার ক্ষেত্রে এই যে আপনারা বললেন যে কথাগুলো, আমাদের কারিগরি শিক্ষা স্কুল থেকে করতে হবে। উন্নত দেশগুলো যেগুলো আছে, কারিগরি শিক্ষা স্কুল থেকে হতে হবে, ওই কলেজে না। আপনি স্কুল থেকে মানসিকভাবে ছাত্রদের মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে। কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবে, কেউ প্লাম্বিং পড়তে চাইবে, কেউ ইলেকট্রিশিয়ান হতে চাইবে, কেউ উডওয়ার্ক করতে চাইবে। এই জিনিসগুলো যখন স্কুল থেকে করবেন আপনি, তার ইন্টারেস্ট ডেভেলপ করবে। তখন সে BA MA পাস করতে চাইবে না, কারণ আমার তো অপশন তাদেরকে দিই নাই। এখন আমি স্কুল থেকে তাকে যদি অপশন দিই, সে তখন BA MA তে যাবে না, তো সে তার লাইনেই যাবে, তার চিন্তার বিকাশ ঘটবে, তার যেখানে ইন্টারেস্ট আছে সেখানে যাবে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কারিগরি শিক্ষা আমরা স্কুল থেকে শুরু করব, যাতে করে এইখানে আমাদের বিনিয়োগ যাবে। ওই মেগা প্রজেক্টে আমরা বিনিয়োগ করব না। আমার দেশের স্বাস্থ্য শিক্ষা খাতে যদি আমি বিনিয়োগ না করি, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বক্তৃতা আমরা প্রত্যেক দিন দিই, ওই বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না। আপনাকে শিক্ষা খাতে বিনিয়োগ করতে হবে, স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে। এই দুইটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট থেকে বেনিফিট পাওয়ার একমাত্র পথ। হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে, সুস্বাস্থ্য থাকতে হবে, এডুকেশন, প্রপার এডুকেশন, যে যেটা পছন্দ করে, এডুকেশনের অপশন অনেকগুলো থাকবে, যে যেদিকে আনন্দ পায়, যেটা ভালো। আপনার একটা প্লাম্বার বিদেশে ডাক্তারের চেয়ে বেশি আয় করে, ইঞ্জিনিয়ার চেয়ে বেশি আয় করে। একটা প্লাম্বার, একটা ইলেকট্রিশিয়ান অনেক বেশি আয় করে। ডিমান্ড হাই, প্লাম্বার খুঁজে পাবেন না আপনি ওখানে, পয়সা দিয়ে পর্যন্ত টেলিফোন করে আনা যায় না, এরকম অবস্থা। সুতরাং আমাদেরকে এই এরিয়াগুলোতে আমাদের বিশাল বিনিয়োগ করতে হবে, এবং এইগুলো বিনিয়োগের খালি
এটা খালি দেশে চাকরি করতে, বিদেশে ভালো ভালো চাকরি করবে সবাই। এই যে বলছে মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের লোকজন ফ্লোর মুছতেছে, ওর পাশে একজন ভারতীয় নাগরিক অথবা অন্য দেশের নাগরিক ও ডেস্কে বসে, আর কিছু না, সে একটু ইংরেজি বলতে পারতেছে, সে একটু স্কিল আছে তার মধ্যে। এই ডিফারেন্স যে আমরা এখন 25 বিলিয়ন যদি আমাদের ফরেন কারেন্সি আসে এই যে আপনাদের শ্রমশক্তি থেকে, আপনি একটি স্কিল ডেভেলপমেন্টে 100 বিলিয়ন নিয়ে যে কোনো ব্যাপারই না, 100 বিলিয়ন নিয়ে যে কোনো ব্যাপারই না। গার্মেন্টসের যে ডবল হয়ে যাবে এটা, এই খালি আপনার শ্রম খাতে। আর দেশের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সেবা খাত বলেন, আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে না পারেন এই কোনো সেক্টর ডেভেলপ করবেন না। কারণ এইখানেই তো আপনার লোক দরকার, এই লোকগুলো কোত্থেকে আসবে? এখন আমরা মিড লেভেলে বাইরের থেকে, শ্রীলঙ্কা থেকে লোক আসে, ইন্ডিয়া থেকে লোক আসে, আপনার অন্য অন্য জায়গা থেকে লোক আসে, মিড লেভেল ইঞ্জিনিয়ারিং থেকে, ম্যানেজমেন্ট থেকে। কেন? কোনো ব্যাপারই তো না আমাদের। এই জন্য বিনিয়োগ করতে হবে আপনাকে আপনার শিক্ষা খাতে, শিক্ষা খাতের মধ্যে আপনার স্কিল ডেভেলপমেন্টটা পরে, দক্ষতার শিক্ষার মধ্যেই পড়ে। এই জন্য আমরা আপ টু 5% বলতেছি। স্বাস্থ্য খাতে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিলে আপনাকে তো বাড়াইতে হবে এখানে। সুতরাং এই যে ডেলিভারিটা আরেকটা ইস্যু, আমরা যে ডেলিভারির কথা বলতেছি, আমি বলছি কুটির শিল্পে যে আমি তাকে যে স্কিল ডেভেলপমেন্ট করব, তাকে ডিজাইনিং করব, তাকে ব্র্যান্ডিং করব, এগুলো কিন্তু সরকার ডেলিভার করতে পারে না। এই জন্য যেটা এই কাজগুলো আমরা করব, আমরা কিভাবে করব এটাও সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখেছি এই ডেলিভারি যদি আমাকে করতে হয় যে কাজগুলো, সরকার পারবে না। এখানে সরকার প্রাইভেট সেক্টরের সাথে আপনার পার্টনারশিপ করতে হবে, সরকার এনজিওর সাথে পার্টনারশিপ করতে হবে। ইতিমধ্যে আমরা এইগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মিটিং করেছি, এনজিওদের সাথে মিটিং করেছি, এবং সবাই এক্সাইটেড। আমি আপনাদেরকে বলবো, ওরা বলছে বাংলাদেশে কোনো সরকার কোনোদিন আমাদেরকে ডেকে পার্টনার হিসেবে কাজ করার জন্য বলেনি আজ পর্যন্ত, এই আপনারাই প্রথম বলতেছে। তো দিস পার্টনারশিপ ছাড়া আপনি পারবেন না। সরকারের অত ক্যাপাসিটি নাই যেটা ডেলিভার করবে একদম গ্রামে গঞ্জে গিয়ে। আপনাকে পার্টনারশিপ করতে হবে আইদার প্রাইভেট সেক্টর অর এনজিওতে। আমরা বড় বড় এনজিওদের সাথে বসেছি, দে আর অল এক্সাইটেড, তারা কাজ করতে চাচ্ছে। তারা বলছে আমরা তো এমনিই করতেছি, কিন্তু আমাদের তো সরকারের সমর্থন নিয়ে পার্টনারশিপ নিয়ে করার কোনোদিন সুযোগ আসেনি। তো এই কাজগুলো আমরা ওই লাইনে যাচ্ছি ইনশাল্লাহ। আর বক্তৃতা দিতে যাচ্ছি না, আমার আরেকটা মিটিং আছে, আমি দুঃখিত, আসলে অনেক কথা বলার ছিল। একটা কথা আপনাদেরকে বলবো, আমরা প্রযুক্তি নির্ভর যে বাংলাদেশ গড়ার জন্য যে বিনিয়োগ করার প্রয়োজনীয়তা আছে, সেই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই বিনিয়োগটা ফান্ডিং থেকে আসবে সেটাও সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশের মধ্যে থেকে যা করব, দেশের বাইরে বিনিয়োগকারীদের মাধ্যমে করব। আমরা ক্যাপিটাল মার্কেট, যেটা একেবারে শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, আমরা সেটাকে রিভাইভ করে সেখান থেকে ফান্ডিং আনবো। অনেকগুলো জায়গায় আছে আসলে সরকারের টাকা দেওয়ার দরকার হয় না। আপনি একটা ভালো প্রজেক্ট করার বিনিয়োগকারীর কোনো অভাব নেই। আমি আপনাদের একটা কথা, জিয়া রহমান সাহেব একটা কথা বলতে আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম, বলছে মানি ইজ নট এ প্রবলেম, প্রবলেম হচ্ছে আপনার একটা ভালো প্রজেক্ট আছে কিনা। আপনি একটা ভালো প্রজেক্ট নিয়ে আসেন, বিনিয়োগকারী দেশ বলেন, আন্তর্জাতিক সংস্থা বলেন, দেশের মধ্যে বলেন, কোনো অভাব হবে না। অল ইউ হ্যাভ টু ডু, কাম আপ উইথ এ গুড প্রজেক্ট, ভালো প্রজেক্ট যেটা রিটার্ন থাকবে, যেটার আপনি ভ্যালু এডিশন থাকবে, যেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে, যেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, যেখানে আমার পরিবেশের রক্ষা হবে। আমি কিন্তু পরিবেশটা এখানে অ্যাড করতেছি। আপনি পরিবেশ নষ্ট করে কোনো উন্নয়ন করা যাবে না। এবং সবগুলোতে কিন্তু প্রযুক্তি দরকার। আপনার কৃষিতে প্রযুক্তি দরকার, শিল্পে প্রযুক্তি দরকার, আইটি রিলেটেড বিজনেসে প্রযুক্তি দরকার, ই গভর্নেন্স যেটা আমি বলছি, যেটার মাধ্যমে আপনি ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমাই দেবেন, এখানে কিন্তু প্রযুক্তি নির্ভর একটু প্রযুক্তির মাধ্যমে আপনাকে থ্রেশহোল্ড ক্রস করতে হবে, এটাকে বাদ দিয়ে পারবেন না। প্রযুক্তির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ভালো সাইড আছে, খারাপ সাইডও আছে, অনেক ভালো সাইড আছে, এটা আমাকে ইনকর্পোরেট করতে হবে। আমার বক্তৃতা শেষ করছি। সাংবাদিকরা অনেকগুলো কাগজ দিয়েছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য, আমি বেশি রাজনৈতিক দেব না, নূর কতগুলো বক্তব্য দিয়েছে। আমি খালি এটাই বলবো, একটা কথা বলবো,
আগামী দিনে যে নির্বাচিত সংসদ হবে, জনগণের নির্বাচিত যে সংসদ হবে, প্রতিনিধিদের নির্বাচিত প্রতিনিধিরা যে সংসদে বসবেন, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, অ্যাপয়েন্টেড না, অন্তর্বর্তীকালীন সরকারের না, তারা জনগণের নির্বাচিত সংসদ হবে। যেটা সেই সংসদ আগামী দিনের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়ে সংসদে বসবেন, সেই সংসদ কি হবে, তারা কি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত এখন আমরা দিতে পারি না। অনেকে চেষ্টা করছেন, সেই সিদ্ধান্তগুলো আমরা এখন নেই, আগামী দিনের সংসদ এটা বাধ্যতামূলকভাবে করতে পারবে। এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞায় পড়ে না, কোনো সংজ্ঞায় পড়ে না। সুতরাং যতটুকু ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, চ্যাপ্টার ক্লোজ, লেট আস গো টু ইলেকশন। ইলেকশনে গিয়ে জনগণের কাছে নিয়ে যায়। আপনাদের যদি নিজস্ব কোনো দাবি দাওয়া থাকে, কোনো প্রোগ্রাম থাকে আগামী দিনের জন্য, দয়া করে জনগণের কাছে যান। এইখানে বসে, ঢাকায় বসে এইগুলো নিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট না করে, বাধ্য অন্যদের কাউকে বাধ্য না করে আপনি জনগণের কাছে যান। আমরা তো এতদিন জনগণের মালিকানার কথা বলেছি, তাই না? বলেছে না? তাইলে মালিকের কাছে নিয়ে যান। আমরা তো সবাই এখন কি বলে ওই ইয়েতে আমরা জব সিকার, আমরা রাজনীতিবিদরা হচ্ছে জব সিকার, ইন্টারভিউতে বসেছি। চাকরি দেবেন আপনারা, তাই না? আমরা তো ইন্টারভিউ দিচ্ছি জনগণের, চাকরি দেওয়ার মালিক আপনারা, আপনাদের জনগণ। তো তাদেরকে বলছি জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন। এইখানে আপনি যদি মালিক হয়ে যান, এমন যে জনগণকে এতদিন মালিক বললেন, জনগণের কাছে আপনি যাচ্ছেন না, এখন আমরা নিজেরাই মালিক হয়ে যাচ্ছি, আমরাই সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ এটা হবে, সেটা হবে, ওইটা হইতে হবে। আরে তাহলে জনগণ কোথায় গেল? আমি তো জনগণ দেখতে পাচ্ছি না এখানে। আমরা নিজেরাই তো মালিক হয়ে গেছি, আমরাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছি। কোন সরকারের সিদ্ধান্ত, আগামী সংসদ কি করবে কোন সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোন ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোন রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। দয়া করে জনগণের কাছে যান আগামী নির্বাচনে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদে এসে আপনার দাবি দেওয়া পূরণ করে। এই ঢাকায় বসে দলাদলি করে, রাস্তা দখল করে, জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করে না। গণতন্ত্র কাজ করে জনগণের মাধ্যমে। আপনাকে গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেস হচ্ছে নির্বাচনের পর নির্বাচনের পর নির্বাচনের মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে একটি দেশে রাজনীতির উন্নয়ন হয়, অর্থনীতির উন্নয়ন হয়, সমাজের উন্নয়ন হয়। ঢাকায় বসে আমরা কিছু লোক বসে সেই সিদ্ধান্ত দেওয়ার কেউ আমাদেরকে মালিকানা দেয় নাই, সেই দায়িত্ব কাউকে দেয় নাই। এটা একটু মাথায় রেখে গণতান্ত্রিক চর্চার মধ্যে আমরা আসি, জনগণের কাছে যাই। ধন্যবাদ।